হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ছোঁয়া রাহুলের হাতে পরম যত্নে ব্যান্ডেজ করে দিল। রাহুল ব্যান্ডেজ শেষ হতেই ছোঁয়াকে নিয়ে বেরিয়ে এলো পেছনে সিট থেকে, ছোঁয়াকে সামনে বসিয়ে নিজে ও পাশের সিটে বসে পড়ল ড্রাইভ করতে। কি হচ্ছে স্যার, আপনি এই হাত ব্যথা নিয়ে গাড়ি চালাচ্ছেন কেন? জান তুমি ইদানিং বেশি স্যার বলছো। মানে কি আপনি স্যার? আমি স্যার বলবো না তো কি বলবো? নো আমি কারো স্যার না, এটা জাস্ট তোমার জন্য। এখন থেকে আর স্যার বলবে না ওকে। তোমার কাছাকাছি থাকার জন্য এই স্যার হয়েছি। হোয়াট, আপনি কি আমাকে আগে থেকেই চিনতেন তাহলে? হুন জান। কিন্তু কিভাবে? ওসব পরে বলবো, এখন কথা বাদ দাও নয়তো দেরি হয়ে যাবে। কোথায় যাচ্ছি আমরা? গেলেই দেখতে পাবে। আমি তবুও জিজ্ঞেস করেই যাচ্ছি, কিন্তু রাহুল কিছু বলছে না আমাকে। তাই রেগে অন্য দিকে তাকিয়ে আছি। এই মাঝ রাতে এইভাবে আনলো, আবার হাতে ব্যথা নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে বলছে ও না, রাগ লাগছে। হঠাৎ বাইরে তাকিয়ে আতকে উঠি, একই এটা কোথায় এলাম? এত অন্ধকার জঙ্গলে কি জন্য এলো রাহুল? আমি সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে তাকালাম রাহুলের দিকে, কিছু জিজ্ঞেস করতে যাব সে আচমকা আমার কোমর ধরে নিজের কাছে নিয়ে এলো। কি হচ্ছে, আমরা এমন জঙ্গলে এলাম কেন? রাহুল কিছু না বলে ছেড়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। রাহুল আমার পাশে এসে দরজা খুলে হাত ধরে বাইরে নিয়ে এলো, তারপর পেছনে গিয়ে আমার চোখে হাত রাখল। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এটা কোথায়? এ জঙ্গলে কেন নিয়ে এলেন? আপনার এই হাতে ব্যথা নিয়ে শরীর গরম লাগছে, এখন আবার চোখ আটকালেন কেন? মায়াবতী একটু চুপ থাক আর আমার সাথে পা মিলিয়ে চলো। কেন হাত চোখ থেকে সরান? কিছু না বলে রাহুল হাঁটতে লাগলো। আমি উপায় না পেয়ে হাঁটছি, কিন্তু কথা বন্ধ করিনি। কি চাইছে? কি পাগল হয়ে গেল নাকি এত রাতে? এ কোথায় নিয়ে এলো? আচ্ছা কোনোভাবে পাগল হয়ে যায়নি তো, বা ভূত প্রেত ধরে নি তো? আমাকে মেরে ফেলবে না তো? এবার আর শান্ত না থেকে কিছু বলবো। হঠাৎ রাহুল একাই চোখ থেকে হাত সরাতে লাগলো। আমি রেগে পেছনে ঘুরতে যাব, কিন্তু তা আর হলো না। সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, সমস্ত রাগ নিমিষেই শেষ হয়ে গেল। নিজের চোখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি, সামনে অসংখ্য জোনাকির আলো দিয়ে আলোকিত হয়ে আছে। জোনাকি গুলো খেলা করে বেড়াচ্ছে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছি। রাহুল ছোঁয়া মুখে মুগ্ধ দেখে রাহুলের মুখে হাসি চলে আসে। ও তো এই হাসি দেখার জন্যই এখানে এসেছে। রাহুল পেছনে থেকে ছোঁয়াকে জড়িয়ে ধরল। ভালোবাসার মানুষ পাশে থাকলে সবারই ভালো লাগে, সময়টা অন্যরকম, এক স্বপ্নের মতো চলতে থাকে ছোঁয়া ও, তাই রাহুলকে প্রথম থেকে ওর ভালো লাগতে। আর যখন জানতে পেরেছে রাহুল ওকে ভালোবাসে, তখন থেকে ও ওর খুশির সীমা আর থাকে না, সব সময় আনন্দে কাটে। দেখতে 1 মাস চলে গেল। এখন ছোঁয়া পরীক্ষা চলে এসেছে, HSC পরীক্ষা। এখন পুরো দমে পড়ায় নিজেকে ব্যস্ত থাকে। এই 1 মাস ছোঁয়ার অনেক ভালো কেটেছে। প্রতিদিন রাহুল ওকে পিক করতে আসতো, একসাথে কলেজে যাওয়া, সপ্তাহে 2 দিন কলেজ শেষে ঘুরতে যাওয়া, হাতে হাত রেখে নদীর পাড়ে হাঁটা। রাহুল ছোঁয়া কোলে মাথা রেখে সবুজ ঘাসের উপর শুয়ে থাকে, কখনো ছোঁয়া করে ভান অভিমান, সব মিলিয়ে খুব ভালো কেটেছে। এখন পরীক্ষার জন্য কথা কম হবে, কিন্তু প্রতি ঘন্টার একবার করে ফোন করে খাবার জন্য রেস্ট করতে বলবেই, না ধরলেই তুলকালাম বাঁধিয়ে দিবে। প্রথম পরীক্ষার দিন আব্বু আমার সাথে গেল, বল প্রতিদিন যাবে, কি জেমেলা হলো। রাহুল বলেছে সে যেতে চায়, এখন আব্বুকে মানা করব কি করে? কিন্তু আমার ঝামেলা মুক্ত করে আব্বু অফিসের কাজ রে গেল, আর আমি নিশ্চিত হতে পারল। পরপর সবগুলো পরীক্ষা রাহুল আমার সাথে গেছে। জীবনটা এত সুন্দর আর ভালো কখনো লাগেনি। রাহুল জীবনে আসার পর একে ভালো কাটছে, স্বপ্নের মতো সুন্দর জীবন কাটছে। সারা জীবন আমি এই লোকটার সাথে থাকতে চাই। প্রচণ্ড ভালো বেসে ফেলেছি যাকে বলে। রাহুল ছাড়া আর কিছু মাথা আসে না। পরীক্ষা শেষ করে শান্তির একটা ঘুম দিলাম। এখন আমি মুক্ত। সারা দিন রাহুলের সাথে কথা বলবো, নো পড়াশোনা। 2 দিন পর হঠাৎ আম্মু আমার রুমে এসে শাড়ি দিয়ে গেল পরার জন্য। বারবার জিজ্ঞেস করছি কেন, না বলে জোর করে পরিয়ে দিল। কি জ্বালা, শাড়ি কেন পরাচ্ছে বলছেই না। এখন সাজাতে বসালো, দূর ভালো লাগে না। আমি সাজবো না বারবার বলছি, কিন্তু আম্মু সাজিয়ে চলেছে। সুখ কি এমন এভাবে আমার সব সুখ কেড়ে নেব? আমি ভাবিনি। 2 চোখে জল নিয়ে আব্বুর দিকে তাকিয়ে আছি। কিরে আসিফ, আংটিটা তাড়াতাড়ি পরিয়ে দে। সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিলাম, এই আংটি কিছুতেই আমি পরব না।
আমার রাহুলের কি হবে? ও যে পাগল হয়ে যাবে। না না, কিছুতেই না। রাহুল কি ছাড়া অন্য কারো হতে পারবো না। আমি অসহায় চোখে তাকিয়ে আছি, কিন্তু আব্বু কিছু বলছে না। দিন গড়িয়ে বিকাল হল। ছায়া এখন একটু সুস্থ, জ্বর পড়েছে। নির্ঝর ছায়াকে নিয়ে বাইরে আসলো। ছায়া প্রকৃতি উপভোগ করছে। সাদা বালির পাশে নীল পানি। নির্ঝর ছায়ার হাত ধরে সমুদ্রের পাড় ঘেঁষে হাঁটছে। অসম্ভব সুন্দর এই মুহূর্তটাকে ছায়া খুব আনন্দের সাথে উপভোগ করছে। ছায়া শুধু নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝরকে দেখে ভালোবাসার এক অন্য অধ্যায় ছায়া শিখল। মনের মাঝে হাজার সুখ পাখি উড়ে। নির্ঝর। হাঁটতে হাঁটতে নির্ঝরকে ডাক দেয় ছায়া। ছায়া কণ্ঠে এই প্রথমবার নির্ঝর নিজের নাম শুনল। নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে এক গাল হাসি দিল। হুম। এভাবে ভালোবাসবেন তো? কখনো ছেড়ে যাবেন না তো? ছায়ার প্রশ্ন শুনে নির্ঝর ছায়ার দিকে ঘুরে দাঁড়াল। আর ছায়ার কপালে চুমু দিল। মোহন, কখনো না। ছায়া চোখ বুজে নির্ঝর এর ভালোবাসা উপভোগ করল। ছায়ার মায়াতে নির্ঝর ক্রমশ আটকে যাচ্ছে। ক্রমশ এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে তারা। নির্ঝর এর ভালোবাসার পর সে চোখ বন্ধ করে নেবার পর যখন চোখ মেলে তাকালাম, তখন মনে হলো সূর্যের তেজ কিছুটা কমে গেল। কিছু কালো মেঘে সূর্যটা ঢেকে গেল। আমার হাসি টানা মুখটা কেন জানি না ধীরে চুপসে গেল। হঠাৎই তাকে হারানোর ভয় জেগে উঠল। আমি বুঝতে পারছি না কেন এমন হল। নির্ঝর ছায়ার মুখটা দেখে চিন্তিত সুরে বলল, কি হয়েছে? ছায়া কিছু না বলে নির্ঝরকে জড়িয়ে ধরল। ঘটনাচক্রে নির্ঝর কিছু বুঝতে না পারলেও ছায়াকে জড়িয়ে নিল নিজের সাথে। মেয়েটা বড্ড মায়াবী। ওর ছোঁয়াগুলো বেশ আনন্দ দেয় নির্ঝরকে। সত্যি কি ভীষণ মিষ্টি এই মেয়েটা। সমুদ্রপৃষ্ঠে বাতাসের আগমন। ভীষণ বাতাস আর অসাধারণ দৃশ্য। তার মাঝে দুইটি ভালোবাসার পাখি। সত্যি এ এক অপূর্ব দৃশ্য। সারাটা বিকাল ছায়াকে নিয়ে সমুদ্রের কিনারায় কাটাল নির্ঝর। ছায়ার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত নির্ঝরকে ভীষণ আনন্দ দিচ্ছে। তাদের ছোট ছোট খুনসুটি ছায়াকে জ্বালাতে নির্ঝর এর বেশ মজা লাগে। তাদের ছোট ছোট ভালোবাসার পরশগুলো সব মিলিয়ে এক ভালোবাসার দুনিয়া, যেখানে শুধুই ভালোবাসা আর ভালোবাসায় ভরা খুনসুটি। এভাবেই কাটিয়ে দিই সারাটা জীবন। কিন্তু সামনে অনাগত বিপদের কথা নির্ঝর ঠিকই জানে। কি হবে সামনে সেটা নির্ঝরের জানা নেই, কিন্তু কিছু খারাপই হবে। ছায়ার মাথাটা নির্ঝরের বুকে। নির্ঝর এর হাতটা ছায়ার মাথায়। ছায়ার চোখ দুটো বন্ধ। ছায়াকে বুকে নিয়ে ছায়ার কথা ভাবছে নির্ঝর। মেয়েটার চুলে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আছে। সে ঘ্রাণ যখন নির্ঝর পায় তখন সে পাগলি হয়ে যায়। তোমার চুলে একটা মিষ্টি ঘ্রাণ আছে ছায়া। ওটা শ্যাম্পুর ঘ্রাণ না, ওটা তোমার চুলের ঘ্রাণ। হা হা, আপনি তো পুরাই আমার মামাত বোনের মেয়ের মতো বললেন। কেন, ও কি বলতো? ও বলতো শুধু খালামনি তোমার চুলে না ঘ্রাণ আছে। তখন আমি ওকে এই কথাটা বললে ও সেম উত্তর দিত। ও তেমাই শুধু খালামনি বলতো। হ্যাঁ, নামটা অনকমন না? হুম, আসলে। বাহ, আচ্ছা ছায়া, একটা কথা বলবো। হুম। আমাদের একটা মেয়ে হলে ভালো হবে, তাই না? ছায়া নির্ঝরের কথায় লজ্জা পেল। ছায়ার দিকে তাকিয়ে নির্ঝর বলল, আরে এখন না, তুমি আগে নিজে বড় হও, তারপরে না বাচ্চা। ধুর, এগুলা বাদ। কেন বাদ? আমি তোমার স্বামী না? হ্যাঁ তো, বলতেই পারি না। হুম, একটা কথা বলবো। হুম। আপনাকে নিয়ে কখনো কল্পনা করিনি এমন একটা পরিবেশ। কেন বলতো? আপনি ভীষণ রাগী। রাগী বলে কল্পনা ছেড়ে দিতে হবে নাকি? তা না, ভাবতাম যদি কখনো ভালোবাসার কথা বলি একটা থাপ্পড় খাবো সেদিন। হা হা, এত ভয় পাও? হুম, পেতাম, এখন পাই না। বউ আমার সাহসী হয়ে গেছে। একদম। আচ্ছা, দেখি সাহস কতটা বেড়েছে। কথাটা বলে ছায়াকে টেনে বিছানায় ফেলে নির্ঝর ছায়ার উপরে উঠে। তো বলো, কি হচ্ছে এগুলা? বলো না, কই সাহস দেখব তো। আল্লাহ, কি পাজি খোদা! অচেনা লোকটার বাসায় সব কিছু তছনছ হয়ে আছে, যেন কোনো ভূমিকম্পের আবির্ভাব হয়েছিল। কিন্তু এ ভূমিকম্পের কারণ প্রকৃতি নয়, এর কারণ নিজে অচেনা লোকটি। স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, নির্ঝর হয়তো এ দেশে নেই। চুপ থাকো মূর্খের দল। ও দেশ ছেড়ে বাইরে যায়নি। ওকে কি বোকা ভেবেছ? ও জানে দেশ থেকে বাইরে গেলে ওকে ধরা সহজ। ও দেশেই কোথাও লুকিয়েছে।
2-4 ঘন্টা, জাস্ট 2-4 ঘন্টা, শেষ সময় তোদের কাছে কোথা থেকে পারিস নির্ঝরকে খুঁজে বের কর। চিৎকার করে অচেনা লোকটার এই ভুলটার ফয়দা তুলেছে নির্ঝর। নির্ঝর জানো তার শত্রুরা এমনটাই ভাববে আর তাদেরকে দেশের ভেতর খুঁজবে, তাই সে দেশের বাইরে চলে এসেছে। নির্ঝর যেভাবে ভাবছে ঠিক সেভাবেই হচ্ছে, এখন বাকিটা দেখা যাবে। চৌধুরী বাড়িতে তমা সকাল থেকে পায়চারি করে চলেছে ঘরের মধ্যে দিয়ে। আবির 2 বার প্রশ্ন করেছে তোমাকে যে কি হয়েছে তোমার, কিন্তু তমা কোনো উত্তর দেয়নি। আবিরকে এড়িয়ে চলছে তমা। আবির কিছুই বুঝতে পারছে না তোমার হয়েছেটা কি। তোমার চোখে মুখে চিন্তা আর রাগ দুটোর ছাপ বেশ ভালো করে প্রকাশ পাচ্ছে। আবির কিছুটা অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা তমা, তুমি কি আমাকে বলবে তোমার কি হয়েছে? কিছু না বললাম না। কেন কিছু না বলো না, কি হয়েছে? তোমায় দেখে চিন্তিত মনে হচ্ছে। তুমি কি চুপ করে বসবে? আবির, আমার রাগ হচ্ছে। তুমি এমন করছো কেন? তোমা কিছু বলতে যাবে, কিন্তু হঠাৎ কিছু একটা ভেবে তোমার মুখের রূপ পরিবর্তন হয়ে গেল। তোমা হাসি মুখে তাকালো আবিরের দিকে। আবিরের পাশে বসল। আবির, কি? তোমার হঠাৎ চেঞ্জ দেখে আবির কিছুটা অবাক হল। তুমি তো জানো তাই না ভাইয়া ছায়াকে নিয়ে কোথায় গেছে? আবির অন্য ধ্যানে থেকে বলে দেয়। হ্যাঁ। তোমার রূপ আবার পরিবর্তন হয়ে যায়। তোমার চোখে মুখে আলোর ঝলকানি দিয়ে বলে, বলো না কোথায় আছে? আবিরের ধ্যান ফিরে, ওর মনে পড়ে এ কথা ও কাউকে বলতে পারবে না। নির্ঝর আবিরের কাছে বলেছিল এ কথা কেউ যেন না জানে। তাই আবির তড়িঘড়ি করে কথা বদলে দিল। আরে না না, আমি জানি না। আমি তো হুট করে বলে দিয়েছি জানি। আমাকে ভাইয়ে কিছুই বলেনি। তুমি মাত্র বলেছ তুমি জানো। রেগে কি যে বলো না তোমা। ভাইয়া আমাকে বলবে কেন? ভাইয়া বলতে হলে আগে মাকে বলতো। তাও ঠিক। তুমি কি ভাইয়ার যাওয়া নিয়ে চিন্তিত তোমা? ইয়ে মানে না, না কি যে বলো। আমি চা করে নিয়ে আসছি। হঠাৎ তোমার এমন পরিবর্তনজনক কথায় আবির অবাক হলেও তা প্রকাশ করল না। তমা চলে গেল কিচেনে। তমা চলে যেতে আবির বলে উঠল, তবে কি ভাইয়া যা বলেছিল তাই সত্যি?